আহসান মঞ্জিল বাংলাদেশের ঢাকার ঐতিহাসিক স্থাপনা, যা পুরান ঢাকার ইসলামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি একসময় ঢাকার নবাবদের প্রাসাদ হিসেবে ব্যবহার হতো এবং বর্তমানে এটি জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে। আহসান মঞ্জিলের ইতিহাস শতাব্দীর গভীরে পথিত এবং এটি ঢাকার নবাবী ঐতিহ্যের ও স্থাপত্য শৈলীর একটি উজ্জ্বল নিদর্শন। ক্লাস এক্সটাইমের আজকের পর্বে আহসান মঞ্জিলের স্থাপত্যের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করা হবে। আপনারা যারা এখনও ক্লাস এক্সটাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সটাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সটাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না। চলুন শুরু করে দিই আজকের পর্ব। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি। তখন জামালপুর পরগায়ন জমিদার শেখ ইনায়েতুল্লাহ এই রংমহল নামে একটি প্রমোদ ভবন নির্মাণ করেন। এটি মূলত একটি বাগান বাড়ি বা আনন্দ ভবন হিসেবে ব্যবহার হতো। শেখ ইনায়েতুল্লাহর মৃত্যুর পর তার পুত্র শেখ মতিউল্লাহ এই সম্পত্তি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ফরাসিরা এটিকে বাণিজ্য কুটির হিসেবে ব্যবহার করত। 1830 সালে বেগম বাজারে বসবাসকারী খাজা আলিমুল্লাহ, যিনি পরবর্তীতে ঢাকার নবাব পরিবারের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হন, ফরাসিদের কাছ থেকে এই সম্পত্তি ক্রয় করে তিনি এটিকে সংস্কার করেন এবং নিজের বাসভবন হিসেবে ব্যবহার শুরু করেন। আহসান মঞ্জিলের বর্তমান রূপটি গড়ে ওঠে খাজা আলিমুল্লাহর পুত্র নবাব আব্দুল গনির হাতে। 1859 সালে তিনি এই স্থানে একটি প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন, যা 1872 সালে সম্পূর্ণ হয়। এই নির্মাণে ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রভাব লক্ষণীয় এবং এটি তৎকালীন সময়ে ঢাকার অন্যতম জাঁকজমকপূর্ণ ভবন হিসেবে বিবেচিত হতো। নবাব আব্দুল গনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে প্রাসাদটির নামকরণ করেন আহসান মঞ্জিল। নির্মাণের সময় এটি দুটি অংশে বিভক্ত ছিল। পূর্ব অংশটি রংমহল এবং পশ্চিম অংশটি অন্দরমহল নামে পরিচিত ছিল। আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ ছিল না, এটি বাংলার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। 1874 সালে বড় লাই লর্ড নাথান ব্রুক এখানে অতিথি হিসেবে আগমন করেন। 1888 সালে লর্ড ডাফরিন এবং 1904 সালে লর্ড কার্জন এই প্রাসাদে অবস্থান করেন। বিশেষ করে 1906 সালের এখানে একটি বৈঠকে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়, যা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি মাইলফলক। 1888 সালের 7 এপ্রিল একটি প্রবল ভূমিকম্পে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয়। এরপর নবাব আহসানুল্লাহ এটিকে পুনরায় নির্মাণ করেন এবং এই সময় বর্তমান উঁচু গম্বুজটি যুক্ত করা হয়, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। নবাব পরিবারের প্রভাব কমে যাওয়ার সাথে সাথে আহসান মঞ্জিলের গৌরবও হ্রাস পায়। 1952 সালে সরকার এটিকে অধিগ্রহণ করে এবং পরবর্তীতে এটি অযত্নে পড়ে থাকে। 1974 সালে নবাব পরিবার এটিকে নিলামে বিক্রির পরিকল্পনা করলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে সেই প্রস্তাব বাতিল করেন। 1985 সালে 3 নভেম্বর সরকার আহসান মঞ্জিল ও তার সংলগ্ন চত্বর অধিগ্রহণ করে। 1986 সালে মার্চ মাসে আহসান মঞ্জিলের সংস্কার, সৌন্দর্য বর্ধন ও জাদুঘরে রূপান্তরের শীর্ষ প্রকল্প শুরু করে। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই কাজটি সম্পন্ন করে। 1992 সালে 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আজ আহসান মঞ্জিল একটি জনপ্রিয় পর্যটন স্থান। এর 31টি কক্ষের মধ্যে 23টি গ্যালারি হিসেবে সাজানো হয়েছে। সেখানে নবাবদের জীবনযাত্রার নিদর্শন, আসবাবপত্র, ছবি এবং অন্যান্য ঐতিহাসিক সামগ্রী প্রদর্শিত হয়। এখানে প্রায় 4000-এরও বেশি নিদর্শন সংরক্ষিত আছে। এর গোলাপি রঙের দেওয়াল এবং গম্বুজ এটিকে পিঙ্ক প্যালেস নামে পরিচিত করেছে। আহসান মঞ্জিল শুধু একটি স্থাপত্য নয়, বরং বাংলার ইতিহাস, সংস্কৃতি ও নবাবী ঐতিহ্যের একটি জীবন্ত সাক্ষী হিসেবে বিবেচিত। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে বরাবরের মতো একটি কথাই বলতে চাই, যারা এখনও ক্লাস এক্সটাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সটাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সটাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।